রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে তারাশঙ্করের ধাত্রীদেবতা। বীরভূম মানেই আমাদের কাছে এক সমৃদ্ধ সংস্কৃতির নাম। কিন্তু এই লালমাটির বাঁকে বাঁকে যে কেবল বাউলের গান বা বসন্ত উৎসবের রং আছে তা নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক অন্য বীরভূম, যেখানে খরা, অনুন্নত পরিকাঠামো আর কর্মসংস্থানের অভাব আজও কয়েক হাজার হাজার মানুষের নিত্যসঙ্গী। আজ আমরা সংস্কৃতির চশমা সরিয়ে বীরভূমের সেই বাস্তব চিত্রটা দেখব। আলোচনা করব বীরভূম কেন আজও উন্নয়নের দৌড়ে অনেকটা পিছিয়ে। ভারত স্বাধীন হওয়ার ঠিক পরবর্তী সময়ে বীরভূম জেলার সামাজিক এবং অর্থনৈতিক চিত্র ছিল আজকের চেয়ে একেবারে আলাদা। দেশভাগের সরাসরি প্রভাব বীরভূমের ওপর বাংলার জেলাগুলোর মতো না পড়লেও পশ্চিম সীমান্ত এবং রাঢ় অঞ্চলের জেলা হিসাবে বীরভূমকে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। স্বাধীনতার পর বীরভূম ছিল মূলত একটি এক ফসলি কৃষি প্রধান জেলা। সেই সময় সেচ ব্যবস্থার তেমন উন্নতি না হওয়ায় চাষাবাদ পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভর ছিল। জেলার পশ্চিমাংশ যেমন রাজনগর, খয়রাশোল, দুবরাজপুর ছিল অত্যন্ত রুক্ষ এবং পাথুরে, যেখানে ফসল ফলানো ছিল এক কঠিন চ্যালেঞ্জ। তবে স্বাধীনতার পরেই ময়ূরাক্ষী নদী পরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়, যা বীরভূমের চাষবাসে আমূল পরিবর্তন আনতে শুরু করে। বাংলার অন্যান্য প্রান্তের মতো বীরভূমেও বড় বড় জমিদারদের আধিপত্য ছিল। স্বাধীনতার পর 1953-54 সালে যখন জমিদারি প্রথা বিলোপ হয়, তখন গ্রামগঞ্জের সামাজিক কাঠামোগত বড় পরিবর্তন আসে। বর্গাদার বা প্রান্তিক চাষিরা ধীরে ধীরে জমির অধিকার পেতে শুরু করেন, যদিও এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আরও কয়েক দশক সময় লেগেছিল। বীরভূম মানেই তখন বিশ্বভারতীর গৌরব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে কয়েক বছর পরেই দেশ স্বাধীন হয় এবং 1951 সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। এই ঘটনাটি শান্তিনিকেতন তথা বীরভূমকে বিশ্ব দরবারে এক বিশেষ মর্যাদা এনে দিয়েছিলেন। তবে বোলপুর শান্তিনিকেতন কেন্দ্রিক এই উন্নয়ন জেলার বাকি অংশে সেইভাবে পৌঁছায়নি। সে সময় বীরভূমের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। জেলা সদর সিউড়ির সাথে অন্যান্য মহকুমা বা ব্লকের পাকা রাস্তার সংযোগ ছিল হাতে গোনা। মূলত গরুর গাড়ি বা সাইকেলেই ছিল সাধারণ মানুষের ভরসা। রেলপথের ক্ষেত্রে লুপ লাইন, অন্ডাল, সাঁইথিয়া লাইন থাকলেও যোগাযোগ আজকের মতো সহজ ছিল না। স্বাধীনতার পর বীরভূমের প্রধান শিল্প বলতে ছিল চাল কল, এবং বিশেষ করে বোলপুর, সাঁইথিয়া এবং আহমদপুর অঞ্চলে প্রচুর রাইস মিল গড়ে উঠতে শুরু করে। এছাড়া পাথর শিল্প সেই সময় থেকেই জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছিল, যদিও তা ছিল অত্যন্ত অসংগঠিত। দেশভাগের পর ওপার বাংলা থেকে আগত উদ্বাস্তুদের একটি বড় অংশ বীরভূমের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। সেই জনবিন্যাস পরিবর্তনের ফলে জেলার অর্থনীতি ও শ্রমবাজারে নতুন মাত্রা যোগ হয়। সাঁওতাল এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মূলত বনাঞ্চল এবং প্রান্তিক গ্রামগুলোতে কৃষি শ্রমের ওপর নির্ভর করে জীবনযাপন করতেন। বীরভূমের আধুনিকায়নের প্রথম বড় ধাপ ছিল স্বাধীনতার পরবর্তী 15-20 বছর। বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে সরকারের সময় বীরভূমের এমন কিছু কাজ হয়েছিল যা জেলাটির ভোল বদলে দেয়। তিলপাড়া বাঁধ এবং ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জোর বাঁধ নির্মাণের ফলে বীরভূমের বিশাল রুক্ষ জমি সেচের আওতায় আসে। এটি ছিল বীরভূমের আধুনিক কৃষি বিপ্লবের সূচনা। শান্তিনিকেতনকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার বীরভূম আন্তর্জাতিক মানচিত্রে বিশেষ স্থান পায়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, জেলার শিল্পায়নের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে প্রথম দেখা শুরু হয়। বামফ্রন্ট সরকারের সময় বীরভূমের বিশেষ করে গ্রামীণ কাঠামোয় বড় পরিবর্তন আসে। বীরভূমের প্রান্তিক চাষিরা জমির অধিকার পায়, যা গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনে। গ্রামে রাস্তাঘাট এবং প্রাথমিক শিক্ষার প্রসারে এই সময় বীরভূমে অনেক কাজ হয়। পর্যটনকে কেন্দ্র করে বোলপুর একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়, কিন্তু এই বামফ্রন্ট আমলেই। বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে বীরভূমে মূলত কানেক্টিভিটি এবং পর্যটন শিল্পে ব্যাপক কাজ হয়েছে। রাস্তা ও সেতু, জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা, যেমন সিউড়ি বোলপুর রাস্তা অনেক উন্নত হয়েছে।
তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ গঠনের মাধ্যমে তারাপীঠকে কেন্দ্র করে পর্যটন শিল্পের আমূল পরিবর্তন হয়েছে। বীরভূমের আধুনিক অর্থনৈতিক ভবিষ্যৎ এখন এই এশিয়ার বৃহত্তম কয়লা ব্লককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। দেউচা পাচামি কয়লা প্রকল্প পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিচিতি, সংস্কৃতি এবং অর্থনীতিতে বীরভূম জেলার অবদান অনস্বীকার্য। বীরভূমকে বাদ দিয়ে বাংলার ইতিহাস বা সংস্কৃতি পূর্ণতা পায় না। বীরভূমের সবথেকে বড় অবদান হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতন কেবল বীরভূমকে নয়, পুরো পশ্চিমবঙ্গকে বিশ্বের দরবারে এক অনন্য পরিচিতি দিয়েছে। এটি বাংলাকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী ব্যক্তিত্ব এই মাটিরই সন্তান, যা বাংলার মেধা ও মননের প্রতীক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বীরভূমের লাভপুরের এই মানুষটি তার লেখায় বাংলার গ্রামীণ সমাজ এবং মানুষের জীবন সংগ্রামকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বাউল ও লোকসঙ্গীত, জয়দেব কেন্দুলির মেলা এবং বীরভূমের বাউল গান বাংলার লোক সংস্কৃতির প্রাণ। এই বাউল দর্শন আজ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। বীরভূমকে বলা হয় পুণ্যভূমি। এখানে রয়েছে একাধিক শক্তিপীঠ, তারাপীঠ ও বক্রেশ্বর। এই ধর্মীয় স্থানগুলো কেবল বীরভূম নয়, সারা ভারতের পর্যটকদের পশ্চিমবঙ্গে টেনে আনে। বক্রেশ্বরের উষ্ণ প্রশোভন এবং তারাপীঠের আধ্যাত্মিক গুরুত্ব বাংলা মেরুদণ্ড। পশ্চিমবঙ্গের শিল্প ও শক্তির প্রয়োজনে বীরভূমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর শিল্প, সারা পশ্চিমবঙ্গে রাস্তাঘাট এবং বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের একটি বড় অংশ আসে বীরভূমের খনিগুলো থেকে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ এই কেন্দ্রটি পূরণ করে। দেউচা পাচামি, আগামী দিনে এই কয়লা খনিটি পশ্চিমবঙ্গকে শিল্পায়নের একটা নতুন স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। বীরভূমের কুটির শিল্প বাংলার অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কাঁথা স্টিচ ও চর্মশিল্প, বীরভূমের শিল্পীদের তৈরি কাঁথা স্টিচের শাড়ি এবং শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ আজ বিশ্ববিখ্যাত। এই শিল্প প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে এবং বাংলার কারুশিল্পের মান বজায় রাখে। ভারতের স্বাধীনতা সংগ্রামে বীরভূমের অবদান অনস্বীকার্য। সাঁওতাল বিদ্রোহে সিধু কানুনের নেতৃত্বে অন্যতম কেন্দ্র ছিল কিন্তু এই বীরভূম। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সেই লড়াই আজও বাংলার বীরত্বের ইতিহাস অমর হয়ে আছে। বীরভূম পুরোপুরি পিছিয়ে গেছে বলাটা মোটেও ঠিক হবে না, বরং অন্যান্য জেলার তুলনায় এর উন্নয়নের গতি স্লথ হয়েছে কিছুটা নির্দিষ্ট কারণে। 90 দশকের পর থেকে বীরভূমে বড় কোনো ভারী শিল্প কোনো সরকারের আমলেই সেভাবে গড়ে ওঠেনি। পাথর এবং চালকল ছাড়া কর্মসংস্থানের বড় উৎস তৈরিই হয়নি। গত 2 দশকে কাজের খোঁজে বীরভূম থেকে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েছে। বীরভূম জেলা গত বেশ কিছু সময় ধরে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক হিংসা এবং অস্থিরতার কারণে অনেক সময় উন্নয়নমূলক কাজ ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। বোলপুর বা সিউড়ির মতো শহর উন্নয়ন হলেও ঝাড়খণ্ড সীমান্তবর্তী ব্লকগুলো যেমন খয়রাশোল, মুরাব্বাই, দুবরাজপুর আজও আধুনিক স্বাস্থ্য পরিষেবা এবং উচ্চশিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে। বীরভূম তার লাল মাটির ঐতিহ্য আর সংস্কৃতির শক্তিতে বলীয়ান হলেও রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক শিল্প ভাবনার অভাবে জেলাটি তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। দেউচা পাচামির মতো বড় প্রকল্প যদি সফল হয় তবে হয়তো বীরভূম আবার আধুনিকতার শীর্ষে ফিরতে পারবে। বীরভূমের সামগ্রিক উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো আমি মনে করি নেওয়া সরকারকে খুবই জরুরি। জল ও কৃষি সব থেকে জরুরি। রুক্ষ এলাকার জন্য ডিপ ইরিগেশন এবং বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট চেক ড্যাম নির্মাণ করা। জেলায় প্রচুর ধান ও সবজি হয়, তাই চাল কলগুলোর আধুনিকীকরণ এবং ফুড প্রসেসিং ইউনিট স্থাপন করা। দেউচা পাচামি প্রকল্প, পরিবেশ ও পুনর্বাসন নিশ্চিত করে এই কয়লা খনি দ্রুত চালু করা, যা জেলার চেহারা বদলে দেবে। ক্ষুদ্র ও কুটির শিল্প, কাঁথা স্টিচ ও চর্মশিল্পীদের জন্য সরকারি বিপণন হাব এবং সরাসরি রপ্তানির সুবিধা তৈরি করে দেওয়া।
সড়ক ও রেলের কথা যদি বলতে হয়, জেলার উত্তর থেকে দক্ষিণে যাতায়াত সহজে করতে জাতীয় সড়কের সম্প্রসারণ এবং রেলওয়ে লজিস্টিক হাব তৈরি করা, শান্তিনিকেতন, তারাপীঠ, বক্রেশ্বর, লাভপুরকে একটি কানেক্টিভ ট্যুরিজম সার্কিট হিসাবে গড়ে তোলা। শিক্ষা ও দক্ষতা নিয়ে যদি আলোচনা করতে হয়, পাথর ও খনি শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিক তৈরিতে আইটিআই ও পলিটেকনিক কলেজের সংখ্যা বাড়ানো, রামপুরহাট ও সিউড়িতে স্বাস্থ্য ও উন্নত করার জন্য কারিগরি শিক্ষার পরিকাঠামো আরও উন্নত করতে হবে। কেবল শহর নয়, ঝাড়খণ্ড সীমান্তবর্তী ব্লকগুলোতেও ব্লাড ব্যাংক, সুপার স্পেশালিটি চিকিৎসার সুবিধা পৌঁছানো, খনিজ সম্পদ নিয়ন্ত্রণে আনতে হবে, পাথর ও বালি উত্তোলনে স্বচ্ছতা এনে সেই রাজস্ব সরাসরি স্থানীয় গ্রামগুলোর রাস্তা ও আলো তৈরিতে খরচ করা। এক কথায়, কৃষিতে জল, শিল্পে দেউচা পাচামি এবং সংস্কৃতির আধুনিক বিপণনই পারে বীরভূমকে এগিয়ে নিতে। যখনই অন্য কোনো জেলার মানুষের সাথে কথা বলি বা কোথাও ঘুরতে যাই, বীরভূমের লোক পরিচয় দিলেই বেশ কিছু চেনা প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেউ জানতে চান শান্তিনিকেতনের ভেতরের খবর, কেউ আবার রাজনীতি বা ওখানকার আবহাওয়া নিয়ে প্রশ্ন করেন। সত্যি বলতে, বীরভূম নিয়ে মানুষের মনে যতটা শ্রদ্ধা আছে, ততটাই আছে কিছু ভুল ধারণা আর অনেক কৌতূহল। আজকের ভিডিওতে আমি এমনই কিছু কমন প্রশ্নের উত্তর দেব, যা অন্য জেলার মানুষের বীরভূম নিয়ে প্রায়ই করে থাকেন। প্রথম প্রশ্ন, শান্তিনিকেতন কি সত্যিই এখনো সেই পুরনো আমেজ আছে, নাকি সবটাই ব্যবসা হয়ে গেছে? আসলে শান্তিনিকেতন কোনো মিউজিয়াম তো নয় যে তাকে হুবহু আগের মতো রাখা যাবে। সময়ের সাথে সাথে পরিবর্তন আসবেই। তবে সেই পুরনো আমেজ খুঁজে পাওয়াটা এখন নির্ভর করে পর্যটকের ওপর। আপনি কি সেখানে হুজুগে মারতে যাচ্ছেন, নাকি বীরভূমের সেই লাল মাটির গন্ধ নিতে যাচ্ছেন? যদি ঠিক সময়ে আর ঠিক জায়গায় পৌঁছাতে পারেন, তবে শান্তিনিকেতন আজও আপনাকে নিরাশ করবে না। বীরভূম মানে কি সারাক্ষণ অশান্তি? না, বীরভূমের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং শান্তিনিকেতনী সংস্কৃতির ছোঁয়া অধিকাংশ মানুষের মধ্যেই আছে। কয়েকটা রাজনৈতিক ঘটনা দিয়ে পুরো জেলাকে বিচার করা ভুল। সিবিআই তদন্ত করছে, ওরা না পারলে আমি যদি তদন্তের সুযোগ পাই, খুঁজে বের করব। তৃতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির রহস্য কি কোনোদিন মিটবে? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির ঘটনাটি কেবল বীরভূমের নয়, বরং গোটা বিশ্বের বাঙালির কাছে এক বড় ক্ষত। 2004 সালের 25শে মার্চ শান্তিনিকেতনের বিচিত্র ভবন থেকে পদকটি চুরি হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর কিনারা হয়নি। এই রহস্য মিটবে কিনা তা এখনও জানা যায়নি। এই চুরির তদন্তের দায়িত্ব ছিল সিবিআইয়ের ওপর, কিন্তু দীর্ঘ কয়েক বছর তদন্ত চালানোর পর তারা তেমন কোনো নিরেট প্রমাণ বা চোরকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত 2009 সালে কোনো সমাধান না পেয়ে সিবিআই মামলাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে আবার কয়েকবার মামলাটি খোলা হলেও তেমন কোনো আশাপ্রদ ফল মেলেনি। তাই সরকারি নথিপত্রে এই রহস্য সমাধান হওয়ার সম্ভাবনা বেশ কম। শান্তিনিকেতন এবং বীরভূমের মানুষের মনে আজও অনেক জল্পনা আছে। কেউ কেউ মনে করেন স্থানীয় কারো মদত ছাড়া কড়া নিরাপত্তার ভেতর থেকে এমন চুরি সম্ভব ছিল না। মাঝে মধ্যে বীরভূমের স্থানীয় দুষ্কৃতীদের নাম উঠে এলেও প্রমাণের অভাবে তা ধোপে ঢোকেনি। শেষ প্রশ্ন, তারাপীঠে কি সত্যিই অলৌকিক কিছু ঘটে? বামাখ্যাপার গল্পগুলো কি সত্যি? বামাচরণ চট্টোপাধ্যায় বা আমাদের সকলের প্রিয় বামাখ্যাপা ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ঐতিহাসিক চরিত্র। তার জীবন নিয়ে অনেক অলৌকিক গল্প প্রচলিত থাকলেও তার অস্তিত্ব এবং সিদ্ধিলাভ নিয়ে ঐতিহাসিক কোনো বিতর্কতা নেই। বামাখ্যাপা যে শ্মশানে সাধনা করতেন এবং তার জীবনযাত্রাও যে প্রথাগত নিয়মের বাইরে ছিল, তা সমসাময়িক অনেক নথিতে পাওয়া যায়। তার তারামাকে দেখার বা তারামায়ের সাথে কথা বলা, অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষের রোগ সারানো যে গল্পগুলো আমরা শুনি, সেগুলো মূলত ভক্তদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জনশ্রুতি। আধ্যাত্মিক জগতে এগুলোকে সিদ্ধি বলা হয়, যা সাধারণ যুক্তিতে বিচার করা খুবই কঠিন। তারাপীঠে কি সত্যি অলৌকিক কিছু ঘটে?
তারাপীঠকে বলা হয় সিদ্ধপীঠ। এখানে অলৌকিকতার বলতে আকাশ থেকে আলো পড়া বা জাদুকরি করা এরকম কিন্তু কিছুই নয়, বরং এখানকার এনার্জি বা পরিবেশের প্রভাবকে বোঝানো হয়। তারাপীঠের শ্মশান ভারতের অন্যতম জাগ্রত তন্ত্র সাধনার কেন্দ্র। অনেক সাধক দাবি করেন এখানকার পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিক কম্পন অনুভূত হয়, যা অন্য কোথাও নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। অনেকের দাবি মা তারার কাছে মানত করে তাদের জীবনের বড় বড় সমস্যা মিটে গেছে। এই ব্যক্তিগত বিশ্বাসই তারাপীঠকে অলৌকিক করে তুলেছে। শান্তিনিকেতনের ঐতিহ্য থেকে তারাপীঠের আধ্যাত্মিকতা। বীরভূম আমাদের অনেক কিছুই দিয়েছে, কিন্তু আজ প্রশ্ন থেকে যায়, এই জেলা কি তার প্রাপ্য মর্যাদা পেয়েছে? বীরভূমের উন্নয়ন কি কেবল পর্যটনেই আটকে থাকবে, নাকি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে? এই উত্তরগুলো হয়তো সময়ের হাতে। বীরভূমকে নিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি বা প্রশ্ন থাকলে নিচে শেয়ার করুন, কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।